শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। মন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা সহ বেশ কয়েক জেলায় বিক্ষোভ, আজ ফের আন্দোলনের ঘোষণা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বন্দর নগরী চট্টগ্রাম। মেগা প্রকল্প নিয়ে দ্বন্দ্বে সিডিএ ও চসিক, দুই অভিভাবক সংস্থার সমন্বয়হীনতার খেসারতে বাসিন্দারা। নির্বাচিত সরকারেও তৈরি পোশাক খাতে ফেরেনি সুদিন। বিদেশি ক্রেতাদের অনাস্থায় ক্রয়াদেশ সংকটে শিল্প উদ্যোক্তারা, বন্ধ হওয়ার ঝুঁকিতে অনেক কারখানা। নারায়ণগঞ্জের ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের কাপড়ের গোডাউনের আগুন 3 ঘন্টা পর নিয়ন্ত্রণে। হতাহত নেই, চলছে ডাম্পিং এর কাজ। এবং হরমুজ প্রণালীতে টোল প্রস্তাব থেকে সরলেও ইরানের বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ শুরু যুক্তরাষ্ট্রের। পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথে আছি সাদিয়া জাহান মিম। এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, কাউকে আঘাত দেয়া তার উদ্দেশ্য ছিল না। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে মঙ্গলবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন তারা। এছাড়া পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে ভুল ও কঠিন প্রশ্ন করার অভিযোগও তুলেছেন তারা। প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ে আবারও পরীক্ষা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে বিক্ষোভকারীরা জানান, আজ আবারও আন্দোলনে নামবেন তারা। বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ শুরু করে তারা। কুমিল্লায় সবাই হাঁটু সমান পানিতে বসে পরীক্ষা দিচ্ছে। ওদের হাঁটু সমান পানি ছিল আর বেঞ্চের উপর হচ্ছে বই প্রশ্ন রেখে খাতা রেখে পরীক্ষা দিচ্ছে। পদার্থবিজ্ঞান প্রথম পত্র আমাদের সায়েন্সের পরীক্ষা গেল। এই পরীক্ষার মধ্যে উনি 6 নং আর 7 নং যে প্রশ্ন করলো, এটা কোনো প্রশ্নই হইল না। দাবি নাম্বার 2, যারা 13 জুলাই এক অস্বস্তিকর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যারা অংশগ্রহণ করতে পারেনি এক ভুল প্রশ্নপত্রে, তাদের পরীক্ষা পুনরায় নিতে হবে। পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে ভিসি চত্বরের কাছে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ। পরে আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি শান্ত হলে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন। কেউ যেন পিছন থেকে কোনো উদ্দেশ্য হাসিল না করতে পারে, সেজন্য তাদেরকে আমরা সতর্ক করেছি। তারা বলছে রাস্তা অবরোধ করবে, আমরা বলছি দাবি যেহেতু মানাই হচ্ছে, তাহলে রাস্তা কেন অবরোধ করতে হবে, এটি তারা ব্যাখ্যা আসলে দিতে পারে না। আমরা এখানে আছি নিরাপত্তার স্বার্থে আর কি, যাতে কোনো আইন শৃঙ্খলা জনিত কোনো ঘটনা না ঘটে। ছাত্ররা অনেক সময় বুঝতে পারে না, তাদের মধ্যে অন্য ব্যাড এলিমেন্টস ঢুকে অনেক সময় একটা দেখা যায় যে আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি করতে চায়। এরপর শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে অবস্থান নিলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয়। এরপর আবারও সেখানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এদিকে শিক্ষামন্ত্রী তার মন্তব্যের জন্য জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেন। গতকালকে যে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা হয়েছে, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা, এই পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকেই ভিজেছে এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি, এই ধরনের কমপ্লেইন এসছে। আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যেই ছিলাম, তারপরও শিক্ষার্থীদের দাবি এসছে এই পরীক্ষাটি নিয়ে। ইতিমধ্যে বন্যার কারণে আমরা চিটাগাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে। এই ক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিটাগাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য, সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করি। যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে সেসব কেন্দ্রে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীদের সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফেরার অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। আমরা আবারও পর্যালোচনা করছি, যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে
কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে, সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। এবং আমাদের প্ল্যান রয়েছে 2027-এর এই এসএসসি ব্যাচ ধরে আমরা আস্তে আস্তে এক্সামিনেশনের মান্থ হবে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। এই ব্যাপারে আমরা ব্যাপক আলোচনা করেছি। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে বারবার তাগাদা দেওয়া হয়েছে। তার দেশে ফিরে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। আদালতের রায় থাকায় দেশে ফিরলে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করা হবে। মঙ্গলবার সংসদ অধিবেশনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদকে দ্রুত দেশে ফেরত আনতে সরকার চেষ্টা করছে বলেও জানান তিনি। হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তাগাদাপত্র দিচ্ছি as per the extradition treaty with the পার্শ্ববর্তী দেশ আর কি, নেইবারিং কান্ট্রি। সেই এক্সট্রাডিশন চুক্তি অনুসারে, টিটি অনুসারে আমরা তাকে ফেরত চাই। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তার আত্মসমর্পণের সুযোগ নাই। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। যদি আপিলের কোনো সুযোগ থাকে সেটা অন্য কথা, আইন আদালত বলবে। সামান্য বৃষ্টিতে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় বন্দরনগরী চট্টগ্রামের কাতালগঞ্জ, সুলকবহর, বাদুরতলা ও পাঁচলাইশ আবাসিক এলাকা। সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় এসব এলাকার বাসিন্দাদের। হিজরা খাল দখল প্রকল্পের কাজের ধীর গতিকেই জলাবদ্ধতার জন্য দুষছেন তারা। এদিকে প্রকল্প পরিচালক বলছেন, খাল সংস্কারের কাজ শেষ হলে তবেই জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নম্বর শোলকবহর ওয়ার্ডের কাতালগঞ্জ, শোলকবহর, বাদুরতলা ও পাঁচলাইশ আবাসিক এলাকা। চট্টগ্রামে হালকা বা ভারী যতটুকুই বৃষ্টি হোক, হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যাওয়ায় এসব এলাকার নিত্যচিত্র। জলাবদ্ধতার সময় পাঁচলাইশ আবাসিকের স্কুল, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, বিহার, ভাগার সব যেন মিলেমিশে একাকার। দুর্ভোগের শেষ থাকে না এলাকাবাসীর। সামান্য বৃষ্টি হলেই এখানে দেখা যায় হাঁটু বুক পরিমাণ পর্যন্ত পানি হয়ে যায়। গাড়ি যা আছে এগুলো রাস্তা চলাচল থেকে শুরু করে মানুষ চলাচল পর্যন্ত প্রায় বন্ধ হয়ে যায়। এই মেইন রোডের মধ্যে একটি ময়লার যে একটা স্তূপ এখানের মধ্যে আছে, হ্যাঁ, এবং ময়লার স্তূপের সাথে যে পানিগুলি আছে, এই পানিগুলি যখন মিক্সড হয়ে যায় তখন এখানের মধ্যে বসবাসের অনুপযোগী হয়ে যায় এখানের মধ্যে। এই এলাকার পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম হিজরা খাল। প্রবর্তক মোড়, পাঁচলাইশ, চকবাজার ও কাপাসগোলা হয়ে ফুলতলি, চাকতায় খালে গিয়ে মিশেছে এটি। বাসিন্দারা বলছেন, দখলে খাল সংকুচিত হয়ে যাওয়ায় জলাবদ্ধতার অন্যতম কারণ। বড় বড় বিল্ডিং করছে, দালান কোড়া উঠছে, ওই জন্য ওরা জায়গা ঢুকাই ফেলার কারণে কালটা ছোট হয়ে গেছে। গত বছর আমরা এইভাবে পানি পাই না, কিন্তু এই বছরে যেভাবে পানি আমরা পেলাম, বৃষ্টি হলে মাত্র পানি উঠে। বৃষ্টিতে হুট করে পানি জমায় বছরের পর বছর ক্ষতিগ্রস্ত এসব এলাকার ব্যবসায়ীরা, কিন্তু তাদের দুঃখ শোনার যেন কেউ নেই। মার্কেটে ১৬২টি দোকান ১৫ দিন লাগাতার বন্ধ। এখানকার কোনো কাউন্সিলর, কোনো মেয়র আসে জিজ্ঞেস করছে যে ভাই আপনারা 15 দিন যে দোকান বন্ধ, আপনারা কিভাবে চালেন? নগরীর অন্য এলাকার তুলনায় নিচু হওয়ায় এখানে জলাবদ্ধতা দেখা দেয়, এমনটাই দাবি মেয়রের। হিজরা খালটা যদি আরও ডিপ করে রিটেনিং ওয়াল না দিয়ে, তাহলে কিন্তু রাস্তা সব ভেঙে যাবে। যার কারণে তারা কিন্তু এই কাজগুলো করছে না। তারা বলছে বর্ষা শেষ হলে তারা রিটেনিং ওয়াল দিয়ে এই পুরা খালটাকে আরও ডিপ করে তারা কাটবে এবং আরও ওয়াইড করবে, এবং রিটেনিং ওয়াল দিলে সমস্ত পানিগুলো এখানে চলে যাবে। আর আমাদের কাজ হবে তখন এই রাস্তাকে একটু উঁচু করে দেওয়া। এদিকে প্রকল্প পরিচালকের দাবি, হিজরা খাল সংস্কারের কাজ শতভাগ শেষ হলে মিলবে সুফল। অক্টোবর থেকে এটার কাজ শুরু করব। ফেব্রুয়ারি নাগাদ হিজরা খালের রিমেনিং যে কাজগুলো আছে এগুলো ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। ফেব্রুয়ারির পরে যখন আমরা আমাদের এই প্রকল্পটা সম্পূর্ণরূপে কমপ্লিট করে ফেলতে পারবো, আমরা আশাবাদী যে আমাদের এই ৩৬ খাল এবং খাল সংলগ্ন যে এলাকাগুলো, এগুলোতে ইনশাল্লাহ এই জলাবদ্ধতা হওয়ার কোনো সুযোগ নাই। দুর্ভোগ লাঘবে জলাবদ্ধতা প্রকল্পের কাজের গতি বাড়ানোর দাবি স্থানীয় বাসিন্দাদের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের আওতায় ৩৬টি খালের মধ্যে ৩০টি খালের কাজ শেষ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। খালগুলো সিটি কর্পোরেশনকে হস্তান্তর করতে চায় তারা। তবে এ নিয়ে এখন দুই সংস্থার মধ্যে চলছে টানাপোড়েন। নগরী উন্নয়নের দায়িত্বে থাকা দুই সংস্থার সমন্বয়হীনতার খেসারত দিচ্ছে বাসিন্দারা। বৃষ্টি হলেই তলিয়ে যায় বন্দরনগরীর সড়ক, পানি উঠে যায় ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে। চরম দুর্ভোগে পড়েন লাখো মানুষ।
বছরের পর বছর ধরে চলছে এভাবেই। দুর্ভোগ নিরসনে একের পর এক প্রকল্প বাস্তবায়ন হয়েছে বিগত সময়ে। খরচ হয়েছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত সুফল। এ অবস্থায় নতুন একটি প্রকল্পের আওতায় নগরীর খাল পুনঃখনন, প্রশস্তকরণ ও সংস্কার করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এরই মধ্যে নগরীর ৩৬টি খালের মধ্যে ৩০টির কাজ সম্পন্ন হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য সেগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করতে চায় সিডিএ। তবে প্রতিষ্ঠানটির অভিযোগ, চসিককে বারবার খাল বুঝে নেওয়ার জন্য চিঠি দেয়া হলেও কোনো সাড়া পাচ্ছেন না। রক্ষণাবেক্ষণের অভাবে সংস্কার করা অনেক খাল আবারও ভরাট হচ্ছে। সংস্কার করতে হলে তো টাকার প্রয়োজন। মূল বিষয়টা হলো অর্থটা যদি দেওয়া হয় অবশ্যই উনি নেবেন, কারণ নগরের দায়িত্ব তো ওনার। তবে সিটি কর্পোরেশনের দাবি, অর্থ ও জনবল সংকটে বুঝে নেওয়া যাচ্ছে না খাল। ৩৬টা খালের মধ্যে ৩০টা খাল বুঝিয়ে নেওয়ার জন্য দরকার। এটা অবশ্যই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে বাজেট দেওয়া হয়েছে সেখানে সিটি কর্পোরেশনকে দিতে হবে এবং সেখানে ওই লোকগুলো ট্রেন আপ করার জন্য দিতে হবে। এটা একটা বাজেটের দরকার। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বর্ষায় খালের নিয়মিত রক্ষণাবেক্ষণে ব্যাহত হলে জলাবদ্ধতার ঝুঁকি বাড়বে। দুই সংস্থার সমন্বয়হীনতার খেসারত দিতে হবে নগরবাসীকে। এই রক্ষণাবেক্ষণ যেহেতু সিডিএ করতে পারবে না, সেহেতু সিটি কর্পোরেশনকে দিয়ে দেওয়ার জন্য তারা উদ্গ্রীব। সিটি কর্পোরেশন নেওয়ার পর যখন করতে পারবে না, বদনামটা সিটি কর্পোরেশনের হবে। তো সিটি কর্পোরেশন ওনারা চালাক, সিটি কর্পোরেশন তো বোকা না। গভর্নমেন্ট এখানে ইন্টারফেয়ার করতে হবে। নগরীর বাসিন্দাদের দুর্ভোগ কমাতে প্রশাসনিক টানাপোড়েন ভুলে একসাথে কাজ করবে চসিক ও সিডিএ, এমনটাই প্রত্যাশা চট্টগ্রামবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। কারো কাছে বৃষ্টি আনন্দের, কারো কাছে বিলাসের, কিন্তু দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী আর ফুটপাতের হকারদের কাছে টানা বৃষ্টি মানে অনিশ্চয়তা। কাজ না থাকলে আয় নেই, আর আয় না থাকলে সচল থাকে না সংসার। গত কয়েকদিনের বৃষ্টিতেও বিপুল ক্ষতির মুখে পড়েছেন এসব ক্ষুদ্র ব্যবসায়ী। তবুও তাদের কণ্ঠে হতাশা নেই, আছে ঘুরে দাঁড়ানোর সংকল্প। টানা বৃষ্টিতে রাজধানীতে কয়েকদিন কার্যত বন্ধ ছিল ফুটপাতের ব্যবসা। জলাবদ্ধতার কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি সাধারণ মানুষ। তাই ক্রেতার আনাগোনাও ছিল না ফুটপাতে। কয়েকদিন ধরে প্রায় উপার্জনহীন থাকতে হয়েছে নিম্ন আয়ের হাজারো মানুষকে। অবশেষে মঙ্গলবার দেখা মিলেছে রোদের, আর তাতেই ফুটপাতে ফিরতে শুরু করেছেন হকাররা। ক্রেতার উপস্থিতিও বাড়ছে ধীরে ধীরে। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল এসব মানুষের কাছে একদিনের কর্মবিরতিও বড় ধাক্কা। তাই টানা কয়েকদিনের বৃষ্টির পর রোদ শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগও। একটানা বৃষ্টি থাকলে তার ছাতা দিয়ে হয় না, এটা লেগে 4 দিন পরে আজকে আসলাম। 4-5 দিন তো দোকানদারি করতে পারি নাই, খুব কষ্ট হয়েছে, হয়ে গেছে। আল্লাহ ছাড়ায় কোনো রকম হয় হালাত করি, আরেকজন টাকা ঋণ লই, ভাই দোকান খুললে দিয়া দেবো। বৃষ্টির দিনে পরিবার নিয়ে কষ্টে দিন কাটলেও আক্ষেপ নেই এসব নিম্ন আয়ের মানুষের। প্রকৃতির রুক্ষ আচরণ তাদের নিত্যসঙ্গী। আগে যে বেচা কেনাগুলো হয় ওই চালানের উপরে ভিত্তি করে আবার সামনের দিকে ওই কয়টা দিনে আর কি চলাফেরা করা লাগে। বৃষ্টি আসবে, হরতাল, কারফিউ, অমুক সমুক রাজনৈতিক জটিলতা আসবে, দোকান 2 দিন বন্ধ থাকতে পারে, এগুলো আমাকে মেনে নিয়েই ফুটপাতে থাকতে হবে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে আদমজি ইপিজেডের ভিতরে অনন্ত অ্যাপারেলসের কাপড়ের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় 3 ঘন্টা পর ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, বুধবার ভোর 4:10 সময়ে আগুনের সংবাদ পায় তারা। এরপর ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল 4:10 আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতে কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ভিতরে প্রচুর ফায়ার লোড আছে, প্রচুর পরিমাণ কাপড়। এটা কাপড়ের গোডাউন, যেহেতু অনেক বেশি কাপড় এবং এটা একটা শেড ভবন ছিল, শেড ভেঙে পড়েছে। তো সেই শেডের নিচে সকল কাপড়ের যে রোল বড় বড় সেগুলো আছে এবং সেগুলিতেই আগুন জ্বলছে। তো আমরা আগুন নিয়ন্ত্রণে দিয়েছি, আগুন আর বাড়ার সম্ভাবনা নেই।
নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? এছাড়া ফায়ার সার্ভিস কর্মীরা কি বলছেন আগুন লাগার বিষয়ে, বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি আদমজি ইপিজেডের যে গেট রয়েছে, প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে, এবং ভেতরে আসলে আমাদের প্রবেশে অনেকটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে কাজ করছে। ভেতরে যারা কর্মরত রয়েছে, বিশেষ করে শ্রমিকরা, তারা আমাদেরকে যেটি জানিয়েছে প্রায় ভোর রাত থেকেই কিন্তু এখানে আগুনটা সূত্রপাত ঘটে অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামক কারখানাটিতে, এবং তারপরেই এখানে ইপিজেডের নিজস্ব ফায়ার সার্ভিস এবং বাইরে থেকে ফায়ার সার্ভিস কর্মীরা অন্তত 9টি ইউনিট এসে এখানে কার্যক্রম শুরু করে। এখানে যেটি জানা গেছে যে কাপড়ের রোল ছিল, এই যে অনন্ত অ্যাপারেলসের যে কাপড়ের গোডাউনটি রয়েছে, বিপুল সংখ্যক কাপড়ের রোল এবং কিছু কেমিক্যালেরও মজুদ ছিল, যেই কারণে দীর্ঘ সময় যাবত, প্রায় 4 ঘন্টার সময় যাবত এখানে আগুন জ্বলছে, এবং আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণ এসেছে, তবে পুরোপুরি নিভে যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখানকার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিরর মিয়া আমাদেরকে জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত তারা কাজ করছেন। আগুনের সূত্রপাত সম্পর্কে তারা আসলে এখনই কিছু বলতে পারছে না, তবে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি একেবারে নিশ্চিত। কারণ হিসেবে বলছেন এখানে কাপড়ের রোল থাকার পাশাপাশি পুরো যে শেডটি রয়েছে সেই শেডটি আসলে ভিতরে ভেঙে পড়েছে, এবং কোনো কিছু আসলে অবশিষ্ট নেই বলে জানিয়েছেন এখানকার শ্রমিক সহ যারা ভেতরে প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা আমাদের এমনটাই জানিয়েছিলেন। আপনারা কেউ কি ভিতরে ছিলেন কিনা সেখানে, বা দেখেছেন কিনা এই বিষয়ে যে আগুন লাগার সূত্রপাত সম্পর্কে জানেন কিনা? কি আপনি? না, আমি অন্য ফ্যাক্টরিতে চাকরি করছি আর কি। আমরা ডিউটি অবস্থায় দেখছি। হ্যাঁ, আমরা ছিলাম ভিতরে, দেখিনি। আমরা এখানে আগুন দেখছি 12টার সময় দেখছি। আমরা ডিউটিতে ছিলাম, নাইট ডিউটিতে থাকি, তো তখন আমরা আগুনটা দেখছিলাম। আচ্ছা, এখন কি অবস্থা আগুনের? এখন আগুন প্রায় নিয়ন্ত্রণে আছে। যেমনটি শুনছি চলে এসেছে, তবে ভিতরে আসলে প্রবেশ করতে না দেওয়ার কারণে আগুনের বর্তমান পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে স্বচক্ষে আসলে দেখানো যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিস কর্মীরা বলছে যে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে বা নিভে যাবে, এবং এরপরই আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে। এই ছিল নারায়ণগঞ্জের ইপিজেড এলাকা থেকে আগুনের সর্বশেষ তথ্য। সাবিত, আপনাকে ধন্যবাদ। এখনো অস্থির পোশাক খাত, মিলছে না চাহিদা মতো ক্রয়াদেশ। নির্বাচিত সরকার ক্ষমতায় বসলে রপ্তানিতে জোয়ার আসবে এমন প্রত্যাশা ছিল উদ্যোক্তাদের, কিন্তু 5 মাস পেরিয়ে তাও এখন অধরা। রপ্তানিকারকরা বলছেন বাংলাদেশ নিয়ে বিদেশি ক্রেতাদের অনাস্থা এখনও কাটেনি। সংকট উত্তরণে তাই সরকারের প্রত্যক্ষ নজরদারি চান শিল্প মালিকরা। বিদায়ী অর্থবছরের নির্ধারিত লক্ষ্যের চেয়ে 579 কোটি বা প্রায় 6 বিলিয়ন মার্কিন ডলার কম রপ্তানি হয়েছে তৈরি পোশাক খাত থেকে। একসময় এই শিল্পের রপ্তানি প্রায়ই ছাড়িয়ে যেত লক্ষ্যমাত্রা, কিন্তু 24 জুলাই আন্দোলনের পর থেকে হাঁটছে উল্টো পথে। উদ্যোক্তারা বলছেন 24 জুলাইয়ের ক্ষত গেল এপ্রিল ও জুনে খানিকটা কাটিয়ে ওঠা গেলেও বিদেশি ক্রেতাদের আগের আস্থা এখনো ফেরেনি। বায়াররা এখনো আমাদের বাংলাদেশকে পলিটিক্যালি স্টেবল মনে করছে না। যতটা আমাদের এক্সপেকটেশন ততটা অর্ডার আসছে না। আমি প্রতিদিন মেইল খুললে দেখি বিভিন্ন মিনিমাম 10টা ফ্যাক্টরি আমাকে নক করতেছে, বড় বড় রিনাউন্ড ফ্যাক্টরিগুলিকে নক করতেছে অর্ডারের জন্য। শিল্প মালিকরা বলছেন সরকার পরবর্তী অস্থিরতা আর তারপর জ্বালানি অনিশ্চয়তায় বিদেশি ক্রেতাদের আস্থায় চির ধরেছে। সেই সুযোগে পোশাক খাতে প্রতিযোগী দেশগুলো সুযোগ সুবিধা বাড়িয়ে দেয়ায় বাংলাদেশ বিমুখ হচ্ছেন বিদেশি ক্রেতারা। এবছরে গত বছরের তুলনায় যে ডাউনওয়ার্ডস যে টেন্ডেন্সি, এর জন্য আমাদেরকে কিন্তু সাবধানতা হয়ে যেতে হবে। এই বায়াররা যেসব জিনিসগুলোকে চ্যালেঞ্জ হিসাবে মনে করে সেই সব জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু বায়ারদের কনফিডেন্স বাড়বে এবং বাইং আমাদের দেশের প্রতি তাদের কনফিডেন্স বাড়লেই বাইংটা বাড়বে। রপ্তানিতে এত বড় ধাক্কার জন্য কূটনৈতিক অদক্ষতাকেও দুষছেন উদ্যোক্তারা। তাদের অভিযোগ প্রতিযোগী দেশগুলোর মতো কার্যকর বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ভিয়েতনাম কিংবা ইন্ডিয়ার বেলায় অনেক স্ট্রং ডিপ্লোমেসি আছে, ফলে তারা আন্তর্জাতিক বাজার চিন্তা করে তারা এফটিএ সাইন করে। ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের একটা হয়েছে, এফটিএ সাইন হয়েছে। আমরা এখন পর্যন্ত প্রসেস করতে পারি নাই। উদ্যোক্তারা বলছেন গেল অর্থবছরের ধারাবাহিক নেতিবাচক প্রবৃদ্ধির মধ্যে কেবল 3 মাসের ভালো চিত্রে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, বরং কিভাবে প্রধান রপ্তানি খাতের সুদিন ফেরানো যায় সেই উদ্যোগ নিতে হবে সরকারকেই। ইউসুফ রানা, ডিবিসি নিউজ,
ঢাকা। বরিশাল নগরে ব্যস্ততম সড়কগুলোর পাশে মরণ ফাঁদ হয়ে ঝুলছে ইন্টারনেট ও ডিশ লাইনের তারের জঞ্জাল। বর্ষা মৌসুমে বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা এসব তার পথচারী ও শিক্ষার্থীদের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে, যদিও সিটি কর্পোরেশন দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা বলছে। বরিশাল নগরীর প্রায় প্রতিটি মোড়ই এমন ঝুঁকিপূর্ণ দৃশ্য। খুঁটিগুলোতে মাকড়সার জালের মতো পেঁচিয়ে আছে ইন্টারনেট, ডিশ ও বিদ্যুতের তারের জঞ্জাল। ভরা বর্ষা, সামান্য বাতাস বা বৃষ্টিতে এসব তারে দেখা দেয় শর্ট সার্কিট। অনেক জায়গায় তার ছিঁড়ে পড়ে থাকে জলমগ্ন রাস্তায়। প্রতিদিন চরম আতঙ্ক নিয়ে এই পথে যাতায়াত করতে হয় শিক্ষার্থী ও পথচারীদের। খাম্বার সাথে বিভিন্ন বিদ্যুতের তারের সাথে অন্যান্য কেবলের তার জুড়ে থাকে। সেক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আসলে সেই দুর্ঘটনার দায় কে নেবে? এই তারগুলো আপনার যদি সরাই দেয় তাহলে ভালো হয়। এই তারগুলো একবার কারেন্টে আগুন লাগিয়ে সব পড়ে গেছিল। এই যে তারগুলো মাটিতে পড়ে আছে, এতে মানুষের প্রাণঘাতী হতে পারে। এই যে তারগুলো রয়েছে, এই কারণে বরিশালটা অগোছালো মনে হচ্ছে। সিটি কর্পোরেশন এবং এছাড়াও যারা রয়েছে তারা যেন এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করছে। বছরের পর বছর ধরে এই অব্যবস্থাপনা শুধু শহরের সৌন্দর্যই নষ্ট করছে না, বরং নগরবাসীকে ঠেলে দিচ্ছে বড় দুর্ঘটনার দিকে। এগুলি এমন এলোমেলো যে কোনো সময় যে বহু ধরনের দুর্ঘটনা ঘটে এবং ইতিপূর্বে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে এবং এটার উপরে একটি নিয়ন্ত্রণ আনতে হবে। ডিজিটাল বা স্মার্ট সিটির কথা বলা হলেও বরিশালে তারের ব্যবস্থাপনা হযবরল। বিদ্যুৎ বিভাগ, ইন্টারনেট ও ডিশ অপারেটরদের সাথে আলোচনার ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। বিদ্যুতের তার যেখানে সেখানে পড়ে থাকে বা ঝুলে থাকে, যে কোনো জায়গায় ছিঁড়া ফাটা থাকতে পারে, যেখানে বাচ্চারা ধরলে সাথে সাথে একটা অ্যাক্সিডেন্ট হবে। বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করবো এবং তাকে প্রয়োজনে আমরা নোটিশ করব। দুর্ঘটনার পর টনক নড়ার চেয়ে এই ঝুঁকি এড়াতে দ্রুত এবং দৃশ্যমান পদক্ষেপ চায় বরিশালবাসী। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। সুন্দরবনে 3 মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। বনের জীববৈচিত্র্য সংরক্ষণে এই উদ্যোগ নেওয়া হলেও বিপাকে পড়েছেন বনজীবীরা। বনের উপর নির্ভরশীল মোংলার প্রায় 10,000 পরিবার কর্মহীন হয়ে কাটাচ্ছে মানবেতর জীবন। সরকারি প্রণোদনা না পাওয়ার অভিযোগ তাদের। নৌকা আছে, জালও আছে, কিন্তু নেই বনে প্রবেশের অনুমতি। তাই সুন্দরবনের উপর নির্ভরশীল মংলার হাজারো বনজীবীর সময় কাটছে অলসভাবে। 1 জুন থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে 3 মাস। 2020 সন থেকে কিন্তু সরকার কনসিডার করেছে, বিভিন্ন সায়েন্টিফিক কমিটি, গবেষক তাদের মতামতের প্রেক্ষিতে যে সুন্দরবনে যদি জুন, জুলাই, আগস্ট মাস যদি মাছ ধরা, কাঁকড়া ধরা এগুলো বন্ধ রাখা হয়, তাহলে কিন্তু মাছ ডিম দিতে পারবে এবং সুন্দরবনে মাছের প্রাচুর্য বাড়বে। শুধু বাংলাদেশে না, বহির্বিশ্বেরও কিন্তু সব দেশেই একটা সময় কিন্তু বন্ধ রাখা হয়। বনের জীববৈচিত্র্য রক্ষায় এই নিষেধাজ্ঞা আশীর্বাদ হলেও বনজীবীদের জন্য আসে অভিশাপ হয়েই। বনে প্রবেশ করতে না পারায় মোংলা এলাকার প্রায় 10,000 বনজীবী এ সময়ে হয়ে পড়েন বেকার। বিকল্প কাজ না থাকায় পরিবার নিয়ে জীবন কাটে খেয়ে না খেয়ে। যদিও এই সময়ে সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়ার কথা, তবে মাস পেরুলেও তা না পাওয়ার অভিযোগ অনেকের। বন্ধর পরে কোনো চাল ডাল, কোনো সরকারি কোনো অনুদান পাইনি আমরা। সরকারের কাছে আমাদের দাবি থাকে, এই বন্ধর সময় আমরা এইটুখানি দাবি রাখি যে আমাদের জন্য কিছু সাহায্য সম্মতি করে। বয়স 65 বছর, মানে 65 পার হয়ে 66-তে পড়েছি। এত বছর আমি এই নদীর পরে নির্ভর। 3 মাসেই দিন মজুরি এটা সেটা করতে হয়। বনজীবীদের সরকারিভাবে সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্য দেওয়া হয়েছে। দ্রুত তাদের সহায়তা করা হবে বলছে মৎস্য বিভাগ। নিবন্ধিত এবং অনিবন্ধিত সবকিছু মিলে প্রায় 10,000 মতো জেলে আছে, যারা আমাদের সুন্দরবন সংলগ্ন নদী এবং সামুদ্রিক এরিয়াতে মৎস্য আহরণের সাথে জড়িত আছে। ক্রাইটেরিয়ার বেসিসে আমরা মূলত তালিকা প্রণয়ন করে আমরা চাউল দেওয়ার ব্যবস্থা করব। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এই নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ হলেও বিপাকে পড়েন বনজীবীরা। তাই নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তা ও বিকল্প কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর প্রস্তাবিত 20% টোলের প্রস্তাব থেকে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার নিজের ট্রুথ সোশ্যালে তিনি এই কথা জানান। তবে একই সাথে ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে পুনরায় নৌ অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলার সক্ষমতা কমাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে বুশেহর সহ দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে তেহরান দাবি করেছে তারা বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান আলোচনায় না ফিরলে সামরিক অভিযান চলতে থাকবে এবং প্রয়োজনে আরও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হতে পারে। ইরানের কট্টরপন্থী সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদি নেজাদকে দলে ফিরিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস ও ইসরায়েলি পত্রিকা হারেৎজের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। একটি গোপন মিশনে আয়াতুল্লাহ আলী খামেনি পরবর্তী ইরানে আহমাদি নেজাদকে ক্ষমতায় বসানোর ছক কষেছিল ইসরায়েল। তবে এ দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান ও অস্বীকার করেছেন সাবেক এই ইরানি প্রেসিডেন্ট। যিনি একসময় হলোকাস্টকে মিথ আখ্যা দিয়ে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার ডাক দিতেন, সেই মাহমুদ আহমেদি নেজাদকেই ইরানের ভবিষ্যৎ সর্বোচ্চ নেতা হিসেবে চেয়েছিল মোসাদ। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমস ও ইসরায়েলের হারেৎজের এক প্রতিবেদনে। প্রতিবেদন বলছে, এই মিশনের শুরু হয় 2022 সালের দিকে। ততদিনে ইরানের শীর্ষ নেতৃত্বের সাথে আহমেদি নেজাদের দূরত্ব বেশ বেড়েছে, আর এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল ইসরায়েল। পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্যতা পেতে নিজের ভাবমূর্তি বদলাতে শুরু করেন আহমেদি নেজাদ। লম্বা দাড়ি ছেঁটে ফেলেন, বাদ দেন চিরাচরিত সেই সাদা জ্যাকেট, জোর দেন ইংরেজি শেখায়, এমনকি নিজেকে আকর্ষণীয় করতে নেন চিকিৎসাও। সম্পর্ক গড়ায় বহুদূর। 2025 সালে হাঙ্গেরির বুদাপেস্টে যান ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধান ডেভিড বার্নিয়া। গোপন বৈঠক করেন আহমেদি নেজাদের সাথে। প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকের জন্য গাজা যুদ্ধ নিয়ে জরুরি এক সভাও বাতিল করেন বার্নিয়া। এমনকি আহমেদি নেজাদের যাতায়াত ও থাকার খরচও দিত ইসরায়েল। 2026 সালের ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হন খামেনি সহ ইরানের শীর্ষ নেতারা। পরিকল্পনার চূড়ান্ত ধাপে নামে মোসাদ। তেহরানের এক সেফ হাউসে সরিয়ে নেওয়া হয় আহমেদি নেজাদকে, কিন্তু তড়িঘড়ি করে ক্ষমতা নেয়ার এই ছক পছন্দ হয়নি তার। হতাশ হয়ে রহস্যজনকভাবে সেফ হাউস ছাড়েন তিনি। ধারণা করা হচ্ছে তিনি এখন আইআরজিসির হেফাজতে আছেন। তবে মোসাদের সাথে যোগাযোগের এই পুরো দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মাহমুদ আহমেদি নেজাদ। অনেকেই একে ইসরায়েলের মনস্তাত্ত্বিক যুদ্ধ বলেও মনে করছেন। তাদের মতে ইরানের ভেতরে অবিশ্বাস আর বিভেদ তৈরি করতেই আন্তর্জাতিক গণমাধ্যমে এই চাল চেলেছে মোসাদ। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।